এ কথা আমি বিশ্বাস করি না যে রুদ্র নেই। রুদ্র মিঠে খালের চিংড়ি খামারে নেই, মোংলা বন্দরে নেই, রাজাবাজারে নেই, বিকেলে অসীম সাহার প্রেস, সন্ধ্যায় রামপুরার সঙ্গীত পরিষদ, কোথাও রুদ্র নেই। আমি বিশ্বাস করি না রুদ্রর মঞ্চে উঠবে না, কবিতা পড়বে না, কাঁধে কালো ব্যাগ নিয়ে রুদ্র আর হাঁটবে না, রুদ্র আর কথা বলবে না, হাসবে না, কবিতা পরিষদ, সাংস্কৃতিক জোট নিয়ে ভাববে না, নতুন কোনো সংগঠন করবে না। এ আমার বিশ্বাস হয় না রুদ্র নেই। একুশের মেলায় নেই, চায়ের স্টলের আড্ডায় নেই, বাকুশায় নেই, সাকুরায় নেই। রুদ্রকে রুদ্রকে আমি আমার 17 বছর বয়স থেকে চিনি। সেই সেই 17 বছর বয়স থেকে রুদ্র আমার আমার সমস্ত চেতনা জুড়ে ছিল। আমাকে যে মানুষ অল্প অল্প করে জীবন চিনিয়েছে, জগৎ চিনিয়েছে, সেই রুদ্র। আমাকে যে মানুষ একটি একটি অক্ষর জড়ো করে কবিতা শিখিয়েছে, সেই রুদ্র। করতলে আঙুলের স্পর্শ রেখে রুদ্র আমাকে প্রথম বলেছে ভালোবাসি। বলেছে আমরা জ্বালাবো আলো কৃষ্ণপক্ষ পৃথিবীর তীরে, জীবনে জীবন ঘষে অপরূপ হৃদয়ের আলো। রুদ্র আমাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে যে আমি কেবল নদী দেখেছি, সে আমাকে উথল সমুদ্র যেমন দেখিয়েছে। ঘোলা জলাশয় কিছু কম দেখায়নি। রুদ্র আমাকে পূর্ণিমা দেখিয়েছে জানি, অমাবস্যাও কিছু কম নয়। রুদ্রের হাত ধরে আমি খোলা মাঠে হাওয়ায় হাওয়ায় নেচেছি, গহন অরণ্যে হেঁটেছি, আর 18, 19, 20, 21 করে বয়স পেরিয়েছে। আমি এক অমল তরুণী, রুদ্ররুদম উদগ্র জীবনে এসে স্তম্ভিত দাঁড়িয়েছিলাম। যে কবিকে আমি নিখাদ ভালোবেসেছি, যে প্রাণবান যুবককে ভালোবেসে আমি সমাজ সংসার তুচ্ছ করেছি, হৃদয়ের দুকুল ছাওয়ার স্বপ্ন নিয়ে যাকে প্রথম স্পর্শ করেছি, তাকে আমি অনিয়ন্ত্রিত জীবন থেকে শেষ অবধি ফেরাতে পারিনি। নিরন্তর স্থলন থেকে, স্বেচ্ছাচার থেকে, অবাধ অসুখ থেকে আমি তাকে ফেরাতে পারিনি। তার প্রতি ভালোবাসা যেমন ছিল আমার, প্রচন্ড প্রচন্ড ক্ষোভও ছিল তাই। আর রুদ্র সেই মানুষ, সেই প্রখর প্রশস্ত মানুষ, যে একই সঙ্গে আমার আবেগ এবং উষ্মা, আমার ভালোবাসা
এবং ঘৃণা ধারণ করবার ক্ষমতা রেখেছে। রুদ্রকে আমি খুব খুব কাছে থেকে দেখেছি, দূর থেকে। রুদ্র সেই মানুষ, রুদ্রই সেই মানুষ যে কোনো দূরত্ব থেকে তাকে ভালোবাসা যায়। যৌথ জীবন আমরা যাপন করতে পারিনি, কিন্তু যত দূরেই থাকি আমরা পরস্পরের কল্যাণকামী ছিলাম। রুদ্রের সামান্য স্থলন আমি একদিন মেনে নিইনি, রুদ্রের 2-4টা অন্যায়ের সঙ্গে আমি আপোষ করিনি। পরে পরে সময়ের স্রোতে ভেসে আরো জীবন ছেনে, জীবন ঘেটে আমি দেখেছি রুদ্র রুদ্র অনেকের চেয়ে অনেক অনেক বড় ছিল হৃদয়, বিশ্বাস। রুদ্রের ঔদার্য, রুদ্রের প্রাণময়তা, রুদ্রের অকৃতিমত্তার সামনে যে কারোকে দাঁড় করানো যায় না। রুদ্রের পায়ের আঙুলে একবার বার্জাস্টিস হয়েছিল। ডাক্তার বলেছিলেন পাটাকে বাঁচাতে হলে সিগারেট ছাড়তে হবে। পা এবং সিগারেট, যে কোনো একটাকে ডাক্তার বেছে নিতে বলেছিলেন। রুদ্র সিগারেট বেছে নিয়েছিল। জীবন নিয়ে রুদ্র যতই হেলাফেলা করুক, কবিতা নিয়ে করেনি। কবিতায় সে সুস্থ ছিল, নিষ্ঠ ছিল, স্বপ্নময় ছিল। পাকস্থলিতে ক্ষত নিয়েও সে খাওয়ায় অনিয়ম করত, কিন্তু কোনো অসুখই রুদ্রকে বশে রাখতে পারেনি। রুদ্র উড়েছে, ঘুরেছে, নেশায় মেতেছে। এই বয়সে রক্তচাপ সাধারণত বাড়ে না, রুদ্রের বেড়েছে। তো সবচেয়ে বিষয় এই যে কোনো রোগী রুদ্রকে রুগ্ন করেনি। রুদ্র সকল অসুস্থতাকে আড়াল করে অমলিন হেসেছে। কাগজে এখন লেখালেখি হচ্ছে রুদ্র 70 দশকের অন্যতম প্রধান কবি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে রুদ্রের ভূমিকা ছিল, এই ছিল, সেই ছিল। রুদ্র আপোষহীন ছিল, জাতীয় কবিতা পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সে প্রতিষ্ঠাতা সদস্য ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল। রুদ্র কত কিছুই ছিল। রুদ্রের কবিতা শুনলে লোকে হাততালি দেয়, অগ্রজ কবিরা বাহবা দেয়, কিন্তু কেউ খবর নেয়। এই ঢাকা শহরের রুদ্রের অর্থ উপার্জনের জন্য কোনো পথ ছিল না, কোনো কাজ জোটেনি রুদ্রের। পত্রিকা অফিসগুলোর কিছু একটা কাজের জন্য রুদ্র ঘুরেছে, কেউ তাকে কাজ দেয়নি। চিত্রনাট্য লিখতে দেবে বলে এ শহরের এক বিত্তবান কবি রুদ্রকে আশা দিয়েছিলেন, সেও প্রতারণা করেছে। জীবিকার তাড়ায় রুদ্রকে ঢাকার বাইরে যেতে হতো। রুদ্রের এই অনুপস্থিতির সুযোগে কবিতা পরিষদ থেকে, জোট থেকে রুদ্রকে ওরা প্রায় তাড়িয়ে দিয়েছে। এই সেদিনও কবিতা পরিষদের তলবি সভা ডাকতে সকলের ঘরে ঘরে গিয়ে রুদ্র অনুরোধ করেছে। কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। চারিদিকে সকলেই ব্যস্ত, কেবল রুদ্রই ছিল পৃথক একটি মানুষ। তারই ছিল কেবল না ফুরানো দীর্ঘ অবসর। শিল্পের, সাহিত্যের অনেকে ইচ্ছে করলেই পারত রুদ্রকে কোনো একটা কাজ দিতে, দেয়নি। এই প্রচন্ড ব্যক্তিত্বশালী যুবকটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে নম্র হয়েছে, কেউ তাকে সামান্য আশ্রয় দেয়নি, কেউ তাকে সামান্য
সামান্য আশ্রয় দেয়নি। কেবল অসীম সাহা দিয়েছিল নীলক্ষেতে তার টেবিলের বাপাশে রুদ্রকে একটি চেয়ার দিয়েছিল বসবার জন্য। রুদ্র সকাল দুপুর বিকেল ওই একটি চেয়ারে নিমগ্ন বসে জীবন পার করত। রুদ্র তার সমগ্র বের করবার জন্য গত 2 মাস বড় ব্যাকুল ছিল। শুনে আমি বারবার বলেছি, সমগ্র তো মরবার পর বের হয়, তুমি শ্রেষ্ঠ করো, নির্বাচিত করো, রাজনৈতিক কবিতা করো। না, রুদ্রের ওই এক জেদ সে সমগ্র করবে। হ্যাঁ, 70 দশকের রুদ্র শ্রেষ্ঠ কবি, তার কবিতা মঞ্চে ক্যাসেটে চমৎকার আবৃত্তি হয়, কিন্তু এই অবধি রুদ্র তার কোনো বইয়ের সুষ্ঠু পরিবেশনা দেখেনি এবং কোনো রয়্যালিটিও পায়নি। আমাকে বলেছিল তুমি বিদ্যা প্রকাশকে একবার বলো। আমি বলেছিলাম। রুদ্র একদিন সেই প্রকাশককে নিমন্ত্রণ করলো। খাওয়া দাওয়া হাসি আড্ডা শেষে রুদ্র বিনীত প্রস্তাব করলো কাব্য সমগ্র প্রকাশের। কাগজে কলমে হিসেব নিকেশ করে এও বুঝিয়ে দিল যে প্রকাশকের অর্থ নাশ হবে না। প্রকাশক তবুও মৌন ছিলেন। আমি জানি এই অভিমানী কবিটি যে কোথাও কোনো সহযোগিতা পায়নি, সে ভেতরে ভেতরে কি চূর্ণ হয়েছিল। রুদ্র কি তার তীব্র ইচ্ছেকে পূর্ণতা দেবার জন্যই মরে গেল? মরে গিয়ে তো আবার পুস্তক প্রকাশককে সমগ্র করবার সুযোগ করে দিল। অসীমদের কাছে রুদ্রের অসুখের খবর পেয়ে আমি হলি ফ্যামিলির 231 নম্বর কেবিনে রুদ্রকে দেখতে গিয়েছি। অসুখ তেমন নয়, শতকরা 30 জনের যে অসুখে ভোগে, পাকস্থলিতে না খাওয়ার ক্ষত। রুদ্রের খুব নিকটে বসে আমি বলেছি, রুদ্রের চুলে কপালে হাত বুলিয়ে দিয়ে আমি বলেছি, ভেবো না, তুমি খুব শিগগিরই সেরে উঠবে। শুনে রুদ্র বলেছে, কি জানি এ যাত্রাই শেষ যাত্রা কিনা। আমি হেসেছিলাম। আমি তখনও হেসেছিলাম যখন 21শে জুন সকালে ক্যারোলিন রাইট আমাকে টেলিফোনে বলল কি একজন তাকে জানিয়েছে যে রুদ্র মারা গেছে। ক্যারোলিনকে আমি খুব স্পষ্ট করে বলেছি, ক্যারোলিন, যে তোমাকে বলেছে ভুল বলেছে। রুদ্রর অসুখ মরে যাওয়ার অসুখ নয়, আমি তাকে সেদিন মাত্র দেখে এলাম। তবু টেলিফোন রেখে হলি ফ্যামিলিতে তক্ষণে গিয়েছি। 231 খালি। রোগী গত রাতে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে যাওয়া সুস্থ মানুষটিকে দেখতে গিয়ে দেখি ভর্তি মানুষ, লেবানের ঘ্রাণ। রুদ্র চোখ বুজে শুয়ে আছে। রুদ্রের সারা শরীর সাদা কাপড়ে ঢাকা। আমি দূর থেকে দেখলাম আমার সেই 17 বছর বয়স থেকে গভীর করে চেনা তার চুল, চোখের ভ্রু, তার ঠোঁট, চিবুকের গাঢ় ভাঁজ।
আমার এই এত চেনা মানুষটিকে সকলের এত চেনা কবিটিকে কেউ আর রুদ্র নামে ডাকছিল না, সকলেই তাকে লাশ বলে ডাকছিল। লাশ ওঠাও, লাশ নামাও, সকল অসুখ অতিক্রম করে এসে রুদ্র তার নিভৃত রক্তচাপ, যে রক্তচাপ তার হৃৎপিণ্ডে আঘাত হানবার জন্য ক্রমশ বেগবান হচ্ছিল, তাকে শেষ অবধি ঠেকাতে পারেনি। তবুও একেবারেই অবিশ্বাস্য যে কামাল, নিশাত, জাফর, ইখতিয়ার, জাহাজকর, শামীম, সালাউদ্দিন, রেজা সকলেই থাকবে, কেবল রুদ্র থাকবে না। প্রতি বছর জাতীয় কবিতা উৎসব হবে, রুদ্র থাকবে না। 21-এর মেলা হবে, ধুম আড্ডা হবে, রুদ্র থাকবে না। কি আশ্চর্যজনক নয় যে রুদ্র আর শাহবাগে আসবে না, ইত্যাদিতে না, রামপুরায় না। রুদ্র নিশ্চয়ই আসবে, রুদ্র নিশ্চয়ই আসবে, হঠাৎ একদিন ফিরে আসবে। টিএসসিতে দাঁড়িয়ে চা খাবে, লাইব্রেরি মাঠে বসে আড্ডা দেবে, বিকেলে অসীমদার প্রেসে সকলকে অবাক করে দিয়ে বলবে, রুদ্র বলবে, বাড়ি গিয়েছিলাম, এই এলাম। রুদ্র তবু ফিরে আসুক। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে হলেও রুদ্র ফিরে আসুক। রুদ্র তার অসুস্থতার মতো মৃত্যুকেও অতিক্রম করে সত্যিকার ফিরে আসুক। কাঁধে কালো ব্যাগ, রুদ্র হেঁটে যাচ্ছে মঞ্চের দিকে, সম্মিলিত মানুষের দিকে, কবিদের তুমুল আড্ডায় রুদ্র তার তবাদ মৃত্যুকে আড়াল করে দুর্বিনীত হেসে উঠুক।